রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদের সাথে আছে আমি তানজিনা অন্ত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। 3 ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। কিছুক্ষণ আগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ বণিক। পার্থ, কবে থেকে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আর শ্রীলঙ্কাকে কোয়ারেন্টিনে থাকতে হবে কতদিন? ধন্যবাদ তানজিনা। আসলে ওয়ানডে সিরিজটা 3 ম্যাচ সিরিজ, যেটা আপনি শুরুতে বলেছেন, এবং কোয়ারেন্টিনে তাদের থাকতে হবে আপনার 2 দিন, এবং তারা হোটেল সোনারগাঁয়ে 2 দিনের কোয়ারেন্টিন থাকবে। আজকে দিনটাও যদি আপনারা ধরেন তাহলে 3 দিন হবে সব মিলিয়ে। আর এছাড়া ওয়ানডে সিরিজ শুরু হবে 23 তারিখ, 23, 25 এবং 28, এই 3 দিনে 3টা ওয়ানডে সিরিজ মাঠে করাবে। এবং আপনারা জানেন যে 31 সদস্যের দল নিয়ে কিন্তু সকাল 8:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে শ্রীলঙ্কার ক্রিকেট দল, এবং কুশাল পেরেরা রয়েছেন দলটির দায়িত্বে। এবং আপনারা যেটা আগে থেকে বলছি যে নিউজিল্যান্ড সিরিজের পর কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ দল ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে তারা টেস্ট সিরিজ হেরে এসেছে শ্রীলঙ্কার মাটিতে। তো সেই ক্ষেত্রে যেহেতু ওয়ানডে সুপার লিগের একটা ব্যাপার রয়েছে, সেই সুপার লিগকে সামনে রেখে বাংলাদেশের লক্ষ্য পরিপূর্ণ পয়েন্ট, কারণ শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য বাংলাদেশে রয়েছে, এবং যেটা কিনা বিভিন্ন সময় অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা বলে গেছেন। এবং এই প্রেক্ষাপটে আপনি জানেন যে বাংলাদেশ দল কিন্তু এখন ঈদের ছুটিতে রয়েছে, এবং ঈদের ছুটি শেষ হবে, এবং ছুটি শেষ হওয়ার পরেই মানে আগামী পরশুদিন থেকে তারা অনুশীলনে নামবে। এবং শ্রীলঙ্কাও কিন্তু একদিন বাদে মানে পরশুদিনের পরের দিন তারা অনুশীলনে নামবে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ধীরে ধীরে কিন্তু ব্যস্ততা বাড়ছে, এবং কিছুক্ষণের মধ্যেই পুরো দল তারা বাইরে বের হবে। যদিও কিনা এখান থেকে কথা বলতে তাদের সাথে কোনো সুযোগ নেই। বিসিবি থেকে আমরা জানতে পেরেছি যে শ্রীলঙ্কার স্কোয়াডের বক্তব্য আমাদেরকে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে। এবং আপনি জানেন তানজিনা যে ওয়ানডে সুপার লিগের সামনে রেখে কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের, কারণ এরপরে এই সুপার লিগের ভিত্তিতে কিন্তু 2023 বিশ্বকাপে কারা সরাসরি অংশ নেবে সেটা নির্ধারণ করা হবে। তো সেক্ষেত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ধন্যবাদ পার্থ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ বণিক। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ। বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ কেমন? ধন্যবাদ তানজিলা। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ঈদের ছুটি শেষ আর কর্মমুখী হতে শুরু করেছে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21টি জেলার সাধারণ মানুষ। আমি একটু দেখাতে চাচ্ছি যে সকাল থেকেই কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দৌলতদিয়া ঘাটে। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে একটি ফেরি, বড় ফেরি শাহ ভাষা শহীদ বরকত দৌলতদিয়া ঘাট থেকে পাটুরির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যে ফেরিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যাত্রী এবং ছোট গাড়ির সংখ্যাটাই বেশি, এবং এখানে কিন্তু কোনো পণ্যবাহী ট্রাক নেই। আমরা এই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছি। তো অনেক যাত্রীর সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে রাস্তায় কোনো গণপরিবহন না থাকার কারণেই কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে কিন্তু তাদের নানা প্রকার দুর্ভোগ পোহাতে হয়েছে। তাদের কিন্তু ছোট গাড়ির উপরেই কিন্তু নির্ভরশীল হতে হয়েছে। ছোট গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস ও অটোরিকশায় কিন্তু তাদেরকে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হয়েছে। তো তারা কিন্তু বলছে যে এই যে রাস্তায় কিন্তু ছোট পরিবহনে ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে, বরং আরেকটি কিন্তু সমস্যার কথা তারা বলেছেন যে ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে, পাশাপাশি কিন্তু তাদেরকে অতিরিক্ত টাকা দিয়েই কিন্তু তাদের গন্তব্যস্থানে আসতে হচ্ছে। এখানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে কিন্তু আরেকটি সুবিধা আছে, যে সুবিধাটা কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে এই মুহূর্তে ছোট বড় 15টি সে কোনো যাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে না, যেখানে একটার পর একটা ফেরি ছেড়ে যাওয়ার কারণে কিন্তু সকল যাত্রী সহজেই কিন্তু তারা ফেরি পার হতে পারছে। এই মুহূর্তে কিন্তু আমি আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, যাত্রীদের চাপ কিন্তু সময় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। তো একটা ফেরি ছাড়ার পরে কিন্তু আরেকটা ফেরি লোড দিচ্ছে, সে ফেরিতে ইউটিলিটি একটি ফেরি, সেই ফেরিতে কিন্তু শুধু যাত্রী আমরা দেখতে পাচ্ছি। তো
তো এই বিষয়টা কিন্তু আমরা একটা বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষদের সাথে কথা বলছি, যে কিন্তু তারা কিন্তু আমাদেরকে বলেছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীর সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো তবে দৌলতদিয়া ঘাটে অ্যাভেলেবেল ফেরি থাকার কারণে এখনো পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিলার কাছে। তানজিলা। ধন্যবাদ শামীম। এবারে চলে যাচ্ছি গাবতলীতে। গাবতলী থেকে যুক্ত হয়েছেন মৌ খন্দকার। মৌ, ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? আপনি জানেন যে আগামীকাল থেকে যেহেতু লকডাউন শুরু, তো আজকে ঈদের তৃতীয় দিন, তার মধ্যে আজকে যানজটে কিন্তু রাজধানীতে শেষ নেই, কারণ এখান থেকে যত পরিমাণ মানুষ বের হচ্ছে এবং ঢুকছে, যারা বাড়িতে ঈদ করতে গিয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু গাবতলী থেকে ঢাকার দিকে ঢুকছে। আর আগামীকাল যেহেতু লকডাউন, সেই বিষয়টিকে মাথায় রেখে তারা মূলত ঢাকার ভেতর ঢুকছে। আর ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে দেওয়া হচ্ছে না। এখানে পুলিশের অস্থায়ী কতগুলো চেকপোস্ট রয়েছে, তারা প্রত্যেককেই চেক করছে। যারা অপ্রয়োজনীয় বের হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদের মামলা দেওয়া হচ্ছে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি যে কোনো গণপরিবহন ঠিক চলছে না, কিন্তু ব্যক্তিগত গাড়ি যে রয়েছে সেগুলো কিন্তু চলছে। আর এই গণপরিবহনের মধ্যে ঢাকার মধ্যে যে বাসগুলো চলে সিটিং সার্ভিস, সেগুলো কিন্তু চলছে। আর কিছুক্ষণ আগে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তারা যে বাড়িতে ঈদ করতে গিয়েছিল দূর দূরান্ত থেকে আজকে আসছেন, কারণ কালকে যেহেতু লকডাউন সেই বিষয়টিকে মাথায় নিয়েই তারা কিন্তু আজকে আসছেন। তবে এখনও কিন্তু অনেক মানুষ তারা ঢাকা ছাড়ছেন, প্রায় কিছু সংখ্যক লোক তারা ঢাকা ছাড়ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে যত মানুষ ঢাকায় আসছে এবং তার চেয়ে কম সংখ্যক হলেও ঢাকা থেকে কিন্তু এখনও মানুষ যাচ্ছে, কারণ অনেকে বলছে যে ভাড়া বেশি চাওয়ার কারণে কিন্তু তারা যেতে পারেনি এবং যানজটের কথা চিন্তা করে তারা কিন্তু ঈদের তৃতীয় দিনকে বেছে নিয়েছে বাড়িতে ঈদ করার জন্য। এই ছিল আমার কাছে গাবতলী থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ মৌ। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের কথা জানাচ্ছিলেন সহকর্মীরা। ধন্যবাদ আপনাদের। টিকা উৎপাদনের সক্ষমতা যাচাইয়ে নির্ধারিত 3 কোম্পানির মধ্যে ইনসেপ্টা এগিয়ে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কোর কমিটি। এই কমিটি কোন প্রতিষ্ঠানের অবস্থা কেমন সে সম্পর্কে মূল্যায়নের তালিকা তৈরি করেছে। তবে 2 দেশের মধ্যে চীনের সিনোফার্মা টিকা উৎপাদনে আগ্রহের কথা জানিয়েছে ইনসেপ্টা। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রিপোর্টের চূড়ান্ত কপি হাতে পেলে যারা এগিয়ে থাকবে সেই কোম্পানিকেই টিকা উৎপাদনের অনুমতি দিবে মন্ত্রণালয়। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেয় গণটিকা কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে দেশে। দ্বিতীয় ডোজ টিকা দেওয়া অব্যাহত থাকলেও অন্তত 14 লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অবস্থায় রাশিয়ার স্পুতনিক ভি ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে উৎপাদনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কোর কমিটি গঠন করে। এই কমিটি 3 প্রতিষ্ঠানের টিকা উৎপাদনের সক্ষমতা যাচাই করেছে। কোর কমিটি 25-এর মধ্যে নম্বর দিয়েছে। এতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস 25 নম্বরের মধ্যে পেয়েছে 21, পপুলার ফার্মাসিউটিক্যালস পেয়েছে 12 আর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল পেয়েছে 5 নম্বর। অবশ্য ভালো নম্বর পেলেও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস রাশিয়ার টিকা স্পুতনিক ভি নয়, শুধু চীনের সিনোফার্মের টিকা মাস্টার সিড থেকে উৎপাদন করতে চায় বলে কোর কমিটিকে জানিয়েছে। যারা এগিয়ে আছেন তারা সে কাজটি করতে পারবেন। কাজেই মন্ত্রণালয় এখন সিদ্ধান্ত দেবে এবং সেই সিদ্ধান্ত দেওয়ার পর আমরা আশা করব যত দ্রুত বাংলাদেশে কাজটি করা যাবে ততই আমাদের জন্য মঙ্গল। স্বাস্থ্য মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এবং সে অনুযায়ী অধিদপ্তরগুলো যার যার যে নির্দিষ্ট কাজের গণ্ডি আছে সেখানে থেকে এই কাজটিকে সহায়তা। এদিকে রাশিয়া থেকে স্পুতনিক ভি টিকা কেনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঠানো সরবরাহ চুক্তির খসড়ায় বেশ কিছু অস্পষ্টতা ও অসঙ্গতি পেয়েছে আইন মন্ত্রণালয়। চূড়ান্ত চুক্তি সই করার আগে অবশ্য অস্পষ্টতা ও অসঙ্গতি দূর করার পরামর্শ দিয়েছে তারা। এদিকে চীনের সিনোফার্মের টিকা চলতি মাসের শেষের দিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্বাস্থ্য অধিদপ্তর। আপনারা জানেন যে ইতিমধ্যে 5 লাখ ডোজ সিনোফার্ম চীন থেকে আমরা উপহার পেয়েছি। আমরা প্রতি মাসে এখন থেকে আরো 40 লাখ 20 লাখ করে 1 কোটি ডোজ ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে আসবে। স্পুতনিক ভি এবং সিনোফার্মের সাথে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার আলোচনা করেছে যে আমরা কো-প্রোডাকশনে যাব। পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য সেরামের যে পরিমাণ টিকার সংকট তা শিগগিরই পাওয়ার ব্যাপারে আশাবাদী টিকা কমিটি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
সীমান্ত বন্ধ থাকার পর বিশেষ অনুমতি নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা অব্যাহত থাকায় করোনা ভাইরাসের ভারতীয় ধরন বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এরই মধ্যে নানামুখী সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, ভারত থেকে আসা কি সংখ্যক মানুষ যশোরে আছেন, আর ভারতীয় ধরন ছড়িয়ে পড়া ঠেকাতে কি কি ধরনের সতর্কতা নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। এ পর্যন্ত ভারত থেকে 2802 জন মানুষ আসছে গত 26 তারিখ থেকে। তো এই মানুষগুলো সবাইকে বিভিন্ন স্থানে রাখা রয়েছে, বিভিন্ন হোটেলে রাখা রয়েছে, হাসপাতালে রাখা রয়েছে। যারা গুরুতর অসুস্থ তাদেরকে হাসপাতালে রাখা রয়েছে, এবং যারা করোনা পজিটিভ নিয়ে আসছেন তাদের আলাদা করে রাখার কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এবং যারা খুব বেশি গুরুতর না তাদেরকে রাখা রয়েছে এরকম হোটেলে যারা রয়েছেন। তবে যারা করোনার যে পজিটিভ যে ভ্যালিডেশন বা ভারতের ভ্যালিডেশন নিয়ে আসছেন তাদের কিন্তু নিয়ে একটু শঙ্কা রয়েছে। স্থানীয়রা শঙ্কায় রয়েছেন, যারা এখানকার কর্মকর্তা তারা শঙ্কায় রয়েছেন। এ পর্যন্ত প্রায় যারা ভারত থেকে আসছেন তাদের 5টি জেলায় রাখা হচ্ছে, যশোর সহ আশেপাশের জেলায়। এ পর্যন্ত কোয়ারেন্টাইন শেষ করে বাড়ি ফিরেছেন 1170 জন, এবং যারা রয়েছেন 2 জন কিন্তু ভারতীয় যে ভ্যারিয়েন্ট সেটি পাওয়া গিয়েছিল, পরে আর পাওয়া যায়নি এমন তথ্য দিয়েছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন। তো আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের প্রধান ইকবাল কবির জাহিদ তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু যারা ভারত থেকে আসছে তাদের কিন্তু যারা পজিটিভ নিয়ে আসছেন তারা ভারতের যে কোনো ভ্যালিডেশন নিয়েই আসছে, ফলে তাদের জন্য একটি আতঙ্ক রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা সীমান্তে যেমন কড়াকড়ি আরোপ করেছেন, এবং হোটেলের সামনেগুলো যে যারা বিভিন্ন নিরাপত্তার তারা কর্মী প্রয়োগ করেছেন এবং তারা নিরাপত্তার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, এবং যারা যাত্রী রয়েছে তাদের পাসপোর্ট রেখে দিচ্ছেন, কোয়ারেন্টাইন শেষে তাদের পাসপোর্ট ফেরত দিচ্ছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে এই কোয়ারেন্টাইনের সর্বশেষ খবর। ফিসি স্টুডিওতে আপনার কাছে তানজিনা। ধন্যবাদ রিপন। দর্শক, যশোরে ভারত থেকে আসা বাংলাদেশিদের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। করোনা পরিস্থিতির কারণে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকলেও মানুষের উপচে পড়া ভিড় পতেঙ্গা সমুদ্র সৈকতে। কেউ মাস্ক পরছেন, কেউ ঝুলিয়ে রাখছেন গলায়। সৈকতে যেতে পুলিশ বাধা দিলেও মানছেন না কেউ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এমন জনসমাগম বাড়াচ্ছে করোনা ঝুঁকি। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। পতেঙ্গা সমুদ্র সৈকত, মানুষের উপচে পড়া ভিড়ের এই চিত্র এখনকার। করোনা মহামারীতে ঈদে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র যখন বন্ধ, তখন পতেঙ্গায় সাগর তীরে এই জনসমাগম। স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছেন না অনেকে। করোনার জন্য মাস্ক পরবো না, এটা বলতে পারেন যে ধুলাবালির জন্য আপনি মাস্ক পরতে পারেন, এটা একটা দরকার আছে। আল্লাহ যে মনে করেন ইচ্ছা করে মনে করেন স্বাস্থ্য যতই মানি না কেন আমাদের কোনো অবশ্যই আক্রান্ত করবে। আমরা নিজে সতর্ক থাকতেছি, নিজে নিরাপত্তা নিতেছি। এখন আমার মাস্ক নিয়ে ঘুরে করতেছি, অনেকজন তো মাস্ক দেখা যাচ্ছে না। সৈকতে যেতে মূল সড়কে পুলিশ বাধা দিলেও অন্য পথে ঠিকই চলে এসছেন সবাই। টুরিস্ট পুলিশ বলছে পতেঙ্গা সৈকতের মূল অবকাঠামো এলাকায় কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না তারা। তো যে জায়গাটা আমাদের পর্যটনের এরিয়াভুক্ত সেই জায়গাটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, আর যেটা এখনো পর্যটনের এরিয়া মুক্ত হয় না, যেটা বাহিরে লোকাল এরিয়া, এটাকেও সমুদ্র পতেঙ্গা এরিয়া বলে, কিন্তু প্রত্যেক এলাকার লোকরা যারা লোকাল এরিয়া লোকরা তাদের এলাকায় ওখানে সমাগম হয়েছে। চট্টগ্রামের শিশু পার্ক, ফয়েজ লেক, চিড়িয়াখানা সহ অন্য বিনোদন কেন্দ্রগুলোতে যে খোলা না পাওয়ায় বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে সমুদ্র তীরে এসছেন বলেও জানিয়েছেন অনেকে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে মৃত্যু হত্যা মামলার রিমান্ডে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জিজ্ঞাসাবাদ চলছে। পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন মূলত কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েই এগুচ্ছেন তারা। এদিকে মামলার বাদী বাবুলের শ্বশুর মোশাররফ বলছেন, বাবুলের দায়ের করা মামলার তদন্তেও প্রমাণ মিলেছে মৃত্যু হত্যার পরিকল্পনাকারী বাবুল। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুরু থেকে এই মামলা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর রহস্যজনক আচরণ তৈরি করেছে অনেক প্রশ্ন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়।
জঙ্গিবাদ দমনে সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত বাবুল আক্তার এভাবেই ভেঙে পড়েছিলেন স্ত্রী হত্যাকাণ্ডের পর। 7 জনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলাও করেছিলেন তিনি। 5 বছর পর পুলিশ বলছে এসবই ছিল বাবুলের অভিনয়। শ্বশুরের দায়ের করা হত্যা মামলায় বাবুলকে 5 দিনের রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত হত্যা সংশ্লিষ্ট কোনো তথ্যই দেননি বাবুল। যেগুলো ইনফরমেশন পাওয়া গেছে বাদীর পরিবার থেকে যে সমস্ত বিষয় আসতেছে, অন্যান্য সোর্স থেকে যেগুলো বিষয় আসতেছে, সেগুলো এখনো আসলে সবগুলো এখনো বলার সময় আসে নাই। এই তো আন্ডার ইনভেস্টিগেশন আছে এখানে। এদিকে বাবুলের শ্বশুরের দাবি বাবুলই পরিকল্পিতভাবে খুন করেছে তার মেয়ে মিতুকে। এমন প্রমাণ মিলেছে বাবুলের দায়ের করা মামলার তদন্তেও। নতুন মামলা, গ্রেপ্তার ও রিমান্ড সবই ষড়যন্ত্রের ফল বলছে বাবুলের পরিবার। 3টা দিন বাবুল আক্তারকে পুলিশ হেফাজতে রেখে রাখার কোনো বিধান আছে বলে আমার মনে হয় না। আমরা মনে করি বাবুল আক্তার আদৌ এই ঘটনার সাথে জড়িত না, এটা একটা ষড়যন্ত্রের শিকার। যে পরিকল্পনা করছে ডকুমেন্ট পাইছে, সে যে টাকা দিয়া করাইছে সেটাও পাওয়া গেছে। তারপর পরক্রিয়া করে গেছে কিছু ডকুমেন্ট আমি এলাকা বলছি, আমি দিয়েও আসছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই পুলিশের আচরণ ছিল রহস্যজনক। এরকম একজন কম্পিটেন্ট অফিসারকে যখন অবসর দেওয়া হয়েছে তখনই কিন্তু আমাদের সচেতন মানুষের মনে একটা জিনিস সন্দেহ উকি দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে এতদিন পর্যন্ত তাহলে পুলিশ বিভাগ এটাকে কেন হিমঘরে রেখে দিয়েছিল। মিতু হত্যার 1 মাসের মধ্যেই এই খুনে সরাসরি অংশগ্রহণকারী এবং অস্ত্র সরবরাহকারী সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে খুনে সরাসরি অংশগ্রহণকারী রাশেতুন নবী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের পাহাড়গুলোতে কিছুতেই থামছে না ঝুঁকিপূর্ণ বসবাস। বর্ষা আসার আগে প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নিলেও বছরের বাকি সময়টাতে থাকে না কোনো নজরদারি। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, প্রশাসনের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়ার পরেও কেন থামছে না ঝুঁকিপূর্ণ বসবাস? ধন্যবাদ তানজিনা আপনাকে। আপনি যথার্থই বলছেন। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন কতটা ঝুঁকিতে তারা বসবাস করছেন। প্রতি বছর আমরা দেখি এই সময়টা আসলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা কিন্তু আসলে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, কিন্তু দেখা যায় তারা কিছুদিন সরিয়ে গেলেও এরপরে আবার তারা এই জায়গাতে আবার চলে আসে। সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে 30টি পাহাড়ে এখনো পর্যন্ত 4000-এর অধিক লোক কিন্তু ঝুঁকিতে বসবাস করছে। কোনো জায়গায় আমরা দেখছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি, নতুন ঘর তুলেছেন তারা এখানে যারা বাসিন্দা, আর এই পাহাড়ে যারা ঝুঁকি নিয়ে ঘর করছেন তারা সেখানে বসবাস করছেন। আবার ঘর করার জন্য অনেকজনের কিন্তু আসলে টাকাও দিতে হচ্ছে, এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে। সব মিলিয়ে বলা যায় পাহাড়ের পাদদেশে এখনো পর্যন্ত ঝুঁকিতে বসবাস করছে। বর্ষা মৌসুম আসলে কিন্তু আসলে যখন ভারী বৃষ্টি হয় তখন কিন্তু আসলে যে অনেকজনের মৃত্যু হয়। আমরা আপনার সাথে কথা বলতে চাই, কেন ঝুঁকিতে আপনারা বসবাস করেন? আমাদের তো এখানে ধরুন বাড়িঘর নাই, এই জন্য এখানে ঝুঁকিপূর্ণ এখানে থাকতে হয়। সরকার যদি আমাদেরকে পুনর্বাসন করে দিতে পারতো তো আমরা চলে যেতাম আর কি। কত বছর ধরে আপনি আছেন? আমি তো এখানে আছি 20 বছর। আমার বাপ দাদার আমল থেকে এখানে আছি আর কি। আমার বাপ তারা এখানে থাকতো। এই জায়গাটা ঝুঁকি না? হ্যাঁ, ঝুঁকি ঠিক আছে। তো এই ঝুঁকির মধ্যে কেন থাকেন? এখানে ভাড়া দিতে হয় না, এই জন্য ঝুঁকির মধ্যে থাকতেছি। নিজেই গড় করে থাকেন? গড় করে থাকি আর কি। এই জায়গাটা পেলেন কিভাবে? এইগুলি তো আমার বাপ চাচারা বলতে পারবো, ওদেরকে ওরা কিভাবে লইছে এটা আমি জানি না। ধন্যবাদ তানজিনা, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এরকম জায়গাগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে, একজনের হাত থেকে আরেকজনের হাতে যাচ্ছে। টাকা দিয়ে তারা জায়গা ক্রয় করছে, পাহাড়ের জায়গা, সেই জায়গায় তারা বসবাস করছে ঝুঁকিতে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে। ধন্যবাদ জয়। দর্শক, চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসের কথা জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এবারে ফিলিস্তিন প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 1 সপ্তাহ ধরে চলা এ সহিংসতায় 41 শিশুসহ 149 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ব্যবহার করত এমন অভিযোগ তুলে শনিবার গাজায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও এপির কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।
এদিকে চলমান সংকটের মধ্যেই ইসরায়েল ও ফিলিস্তিন প্রধানের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় তিনি নেতানিয়াহুকে সমর্থন জানালেও থামতে বলেছেন মাহমুদ আব্বাসকে। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। আল-জালা নামে গাজায় অবস্থিত এই ভবনটিতে ছিল এপি ও আল জাজিরার কার্যালয়। শনিবার বিমান হামলা চালানোর আগে ভবনটি থেকে বেসামরিকদের সরে যাওয়ার জন্য 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল ইসরায়েল বাহিনী। এই হামলাটি কোনোভাবেই অবৈধ নয় বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। তবে কোনোভাবেই এ ঘটনায় চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। টানা 7ম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার গাজায় হামাস নেতার বাড়িতেও বোমা হামলা চালিয়েছে তারা। প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা। পাল্টা জবাব দেয়া থেকে বিরত নেই হামাসও। এদিকে ফিলিস্তিনি ইস্যুতে শনিবার প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অংশীদারিত্ব জোরদারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে আব্বাসকে জানিয়েছেন। সেই সাথে হামাসের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও ফোন আলাপে তাদের পূর্ণ সমর্থন দেওয়ার বার্তা দিয়েছেন বাইডেন। ফিলিস্তিন ইসরায়েল সংকট নিয়ে শনিবারও বিক্ষোভ হয়েছে ফ্রান্স, জার্মানি, গ্রিস, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। বিক্ষোভগুলোয় ঘটেছে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং গ্রেপ্তারের ঘটনা। নিবির আমিন, নিউজ 24। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।